न फनकार तुझसा मेरे बाद आया, मोहम्मद रफ़ी तू बहुत याद आया, मोहम्मद रफ़ी तू बहुत याद आया, न फनकार तुझसा तेरे बाद आया, मोहम्मद रफ़ी तू बहुत याद आया। বন্ধুগণ, আজ আমি আমার এই প্রোগ্রামের মাধ্যমে ভারতবর্ষের কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফিকে উনার ১০০তম জন্মবার্ষিকীতে স্মরণ করছি এবং উনার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাচ্ছি। বন্ধুগণ, ১৯২৪ ইংরাজির ২৪শে ডিসেম্বর পাঞ্জাবের কোটলা সুলতান সিং নামক স্থানে মোহাম্মদ রফি জন্মগ্রহণ করেছিলেন। এক অতি সাধারণ ফ্যামিলিতে। উনার পিতার নাম ছিল হাজি আলী মোহাম্মদ। মোহাম্মদ রফি অতি শৈশবকাল থেকেই সঙ্গীতের অত্যন্ত ভক্ত ছিলেন। উনি একদম শৈশবকাল থেকেই সঙ্গীতের প্রতি উনার বিশেষ আকর্ষণ ছিল। লোকে বলে উনার যখন ৭ বছর বয়স ছিল তখন এক ফকির উনার ঘরের সামনে দিয়ে রোজ গান গেয়ে গেয়ে যেতেন, ফকিরের গান গেয়ে গেয়ে যেতেন এবং সেটা মোহাম্মদ রফির অত্যন্ত ভালো লাগতো এবং উনি ছুটে গিয়ে সেই ফকিরের সামনে গিয়ে উনার গান শুনতেন এবং ফকিরও উনাকে বিভিন্ন ধরনের গান শোনাতো এবং লোকে বলে সেই ফকিরই নাকি মোহাম্মদ রফিকে এক আশীর্বাদ দিয়েছিলেন এবং যার ফলে মোহাম্মদ রফি এত বড় সঙ্গীতজ্ঞ হতে পেরেছিলেন। যাই হোক, ১৯৩৫ ইংরাজিতে মোহাম্মদ রফি স্যারের বাবা লাহোরে শিফট করে যান এবং উনি সমগ্র ফ্যামিলি নিয়ে লাহোরে এসে থাকেন এবং ওখানে নিজের বিজনেস স্টার্ট করেন। রফি সাহেব তখন অত্যন্ত ছোট ছিল। রফি সাহেবের ঘরের নাম ছিল ফেকু। উনার বাবা ওনাকে ফেকু বলেই ডাকত। যাই হোক, ওখানে উনি উনার সঙ্গীত চর্চা শুরু করেন মোহাম্মদ রফি স্যার। তো ওইখানেই স্থানীয় সঙ্গীতজ্ঞ যারা ছিলেন ওনাদের কাছ থেকে উনি তালিম নেন এবং ধীরে ধীরে উনি মানে অত্যন্ত ভালো গায়ক হিসাবে নিজেকে প্রস্তুত করতে পেরেছিলেন। ঠিক ওই সময় উনার দাদার একজন বন্ধু ছিলেন যার নাম হামিদ আলী। উনি উনার সেই প্রতিভাকে পরখ করতে পেরেছিলেন এবং উনি উনাকে সঙ্গীতের লাইনে আসার জন্য প্রেরিত করতে লেগেছিলেন। যদিও উনার ঘর থেকে এই সম্মতিটা দেন নেই, তথাপিও উনার ঘরের এগেনস্টে গিয়ে মোহাম্মদ রফিকে উনি গান শেখানোর জন্য প্রেরিত করতে থাকেন। তারপর সেই সময় থেকেই মোহাম্মদ রফি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করতে শুরু করে এবং মোটামুটি ভালো সিঙ্গার হয়ে যান। এমত অবস্থায় একদিন যখন মোহাম্মদ রফির বয়স মাত্র 13 বছর ছিল,
ঠিক ওই সময় ওনাদের এলাকাতে একটা বিশেষ সঙ্গীতানুষ্ঠান হয়, যেখানে তখনকার দিনের কিংবদন্তি গায়ক, ভারতবর্ষের কিংবদন্তি গায়ক কুন্দনলাল সাইগলের প্রোগ্রাম করার কথা ছিল, এবং উনি ওখানে প্রোগ্রামের জন্য আসেন। কিন্তু ভাগ্যচক্রে ঘটনাটা এমন ঘটে, যেখানে সেই প্রোগ্রামটা হতে যাচ্ছিল সেখানে মোহাম্মদ রফিও ছিলেন, মানে শিশু মোহাম্মদ রফি ওখানে জাস্ট প্রোগ্রামটা দেখার জন্য গিয়েছিলেন। ঠিক এই সময় কি হলো, সাডেনলি ওখানের কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার জন্য কি হলো, সব ওনার সাইগল সাহেবের যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামটা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়। কিন্তু এন্টায়ার যে প্রেক্ষাগৃহ ছিল, প্রেক্ষাগৃহতে মানে লোক খাচাখচ ভরা ছিল, মানে পুরোপুরি ফুল ছিল, হাউসফুল ছিল, এবং দর্শকরা মানে অস্থির হয়ে গেছিল সাইগল সাহেবকে দেখার জন্য। কোনো মতে অর্গানাইজার ওনাদেরকে মানাতে পারছিল না। তখন ওনার যে দাদা, মানে যার সঙ্গে উনি এসেছিলেন, মানে হামিদ, যে হামিদ বলে যে লোক, ভদ্রলোক, উনি সেই অর্গানাইজারদেরকে বললেন, আপনারা এই রফিকে দিয়ে একটা প্রোগ্রাম স্টার্ট করে দিন, ওনাকে কিছু সময়ের জন্য গানের জন্য চান্স দিয়ে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এবং ওখানের অর্গানাইজার ঠিক একই কাজ করলেন, মোহাম্মদ রফিকে বললেন যে তুমি একটু গান শুরু করে দাও। যখন মোহাম্মদ রফি গান গাওয়া শুরু করলেন, আশ্চর্যের বিষয় এটাই যে সমগ্র যে দর্শক বৃন্দরা ছিল সবাই স্পিন অফ সাইলেন্ট হয়ে গেল। সাডেনলি সব চুপ হয়ে গেল। মোহাম্মদ রফির আওয়াজে এত জাদু ছিল। তারপর গান, কয়েকটা গান মোহাম্মদ রফি একের পরে গেতে লাগলেন, এবং সেই গানগুলো দূর থেকে কেএল সাইগলও শুনছিলেন। তার কিছু সময় পরে যখন আবার প্রোগ্রামটা, মানে যখন কারেন্ট চলে আসলো, তারপর কেএল সাইগল এসে নিজের পারফরমেন্স শুরু করলেন। প্রোগ্রামটা যখন শেষ হলো, শেষ হওয়ার পর কেএল সাইগল কৌতূহলবশত অর্গানাইজারকে বললেন, কে সেই বালক যে এই গানগুলো গেয়েছিল? তখন ওনারা বললেন, এই আমাদের এখানেরই ছেলে, ছেলেটার নাম ফেকু, মানে ঘরের নাম ফেকু। তো কুন্দনলাল সাইগল বললেন, আমি ওর সঙ্গে একবার দেখা করতে চাই। তারপর মোহাম্মদ রফির সঙ্গে সাইগলকে মোহাম্মদ রফিকে নিয়ে সাইগলের সঙ্গে দেখা করানো হলো, এবং সাইগল ওনাকে আশীর্বাদ করে বললেন, তুমি অত্যন্ত ভালো গান গাও, একদিন তুমি নিশ্চয়ই নাম করবে। এই কথা শুনে মোহাম্মদ রফির আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। তারপর সময় কাটতে থাকলো। ঠিক এরকম অবস্থাতে উনি ওখান থেকে পাঞ্জাবে চলে আসেন, ইন্ডিয়াতে। তারপর এক পাঞ্জাবি সিনেমাতে উনি 1941-এ নিজের কণ্ঠদান করেন সর্বপ্রথম, এবং সিনেমাটির নাম ছিল গুল বালোচ। গুল বালোচ নামের সিনেমাটা 1941-এ রিলিজ হয়, এবং সিনেমাটা সুপারহিট হয়ে যায়, এবং এইভাবে মোহাম্মদ রফির সঙ্গীতের জার্নি স্টার্ট হয়। কিন্তু তারপরও ওনার
কেরিয়ার এতটুকু মানে গতি লাভ করতে সম্ভব হয় নাই, কারণ সিনেমাটা ছিল পাঞ্জাবি। পাঞ্জাবি তখন দর্শক খুব বেশি ছিল না, তাই উনি ডিসাইড করলেন যে না, উনি বম্বেতে চলে আসবেন। তারপর 1944-এ উনি বম্বে পাড়ি দেন। উনি ওখান থেকে বোম্বেতে চলে আসেন। বোম্বেতে আসার পর উনি ভিন্ডি বাজার বলে একটা জায়গাতে থাকা শুরু করেন এবং ওখানেই নিজের সঙ্গীত চর্চা শুরু করেন। ঠিক এই অবস্থাতে তনবীর নকভি বলে একজন মিউজিক ডাইরেক্টর ছিলেন, উনি উনার গান শুনেন এবং তনবীর নকভি প্রথমবার মুম্বাই মানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রডিউসার আব্দুল রশিদ কাদরির সঙ্গে এবং মেহবুব স্টুডিওর মালিক মেহবুব খানের সঙ্গে মোহাম্মদ রফি সাহেবের সঙ্গে মানে মোহাম্মদ রফি সাহেবের ইন্ট্রোডিউস করিয়ে দেন এবং উনারা উনার গান শুনেন এবং উনাকে ওনাদের সিনেমাতে প্রথম চান্স দেন। এবং মোহাম্মদ রফি উনি প্রথম যে সিনেমাটাতে হিন্দি সিনেমাতে গান করেছিলেন সেটা 1945 ইংরাজিতে আসে। সিনেমাটির নাম ছিল গাঁও কি গড়ি এবং উনার সঙ্গে যিনি কণ্ঠদান করেছিলেন উনি তখনের বিখ্যাত গায়ক জি.এম. দুরানি ছিলেন। উনি জি.এম. দুরানির সঙ্গে সর্বপ্রথম গান গেয়েছিলেন। সিনেমাটার নাম হলো গাঁও কি গড়ি 1945 এবং সিনেমার গানটা অত্যন্ত হিট করে যায়। তারপর ওনার পরিচয় হয় তখনকার দিনের বিখ্যাত সঙ্গীত পরিচালক নৌসাদ সাহেবের সঙ্গে এবং নৌসাদ সাহাবই মোহাম্মদ রফিকে অ্যাকচুয়ালি আজকের মোহাম্মদ রফি বানিয়েছিলেন। নৌসাদ সাহেব উনার সঙ্গে উনি কমসে কম 150টা সিনেমাতে গান গেয়ে 150টা গান গেয়েছিলেন। মোহাম্মদ রফি আর নৌসাদ সাহেবের যে জুড়িটা সেটা আজ পর্যন্ত লোকের মনে আছে। উনি 1992 ইংরাজিতে 1952 ইংরাজিতে আসা সিনেমাটার নাম ছিল বৌজু বাওড়া। বৌজু বাওড়াতে উনি সঙ্গীত নির্দেশন করেন এবং সঙ্গীত উনার নির্দেশনে এই গানটা যে গানটার কথা বলছি সেটা সুপার ডুপার হিট হয়। গানটা ছিল वो दुनिया के रखवाले सुन दर्द भरी मेरे नाले सुन दर्द भरी मेरे नाले। এই গানটা 1992 ইংরাজিতে তখনকার দিনের বিনাকা গীতমালার প্রথম এপিসোড শুরু হয়। 1952-তে বিনাকা গীতমালা প্রথম স্টার্ট হয় এবং সেই বছরের সবচেয়ে হিট গানটা ছিল এই গানটা বৌজু বাউরা। তারপর উড়ন খটলে, তারপর আরও অনেক সিনেমাতে একের পর এক সিনেমাতে উনি মিউজিক দেন এবং মোহাম্মদ রফি গান করেন। মোহাম্মদ রফি মোটামুটি তখনকার দিনের সব মিউজিক ডাইরেক্টরের প্রথম পছন্দ ছিলেন। ওনাদের মধ্যে নৌসাদের পর যার নাম আসে উনি হলেন শঙ্কর জয়কিষাণ। শঙ্কর জয়কিষাণও ম্যাক্সিমাম গান মোহাম্মদ রফিকে দিয়ে গাইয়েছিলেন। তারপর অপি নায়ার, তারপর রৌশন। আজকে যে আমরা ঋত্বিক রোশনের নাম শুনি, ওনার দাদুর নাম ছিল রৌশন।
সেই রোশনেরই সঙ্গীত পরিচালনায় অনেক গান গেয়েছিলেন। আমার মনে আছে একটা গান, সেটা হলো গিয়ে তাজমহল সিনেমার গান। তাজমহলের একটা গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, সেটার সঙ্গীতকার ছিলেন নৌসাদ। এছাড়াও পরদিকের মিউজিক ডাইরেক্টরদের মধ্যে লক্ষ্মীকান্ত প্যালাল, সচিন দেব বর্মন অনেক অনেক গান গেয়েছিলেন। তারপর কল্যাণজি আনন্দজি, আর ডি বর্মন, তারপর ইভেন রোশনের ছেলে রাজেশ রোশন, বাপ্পি লাহিড়ী, সবাই মোহাম্মদ রফিকে দিয়ে গান গাইয়েছিলেন। লতা মঙ্গেশকরের সঙ্গে উনার কমসে কম 500টা সিনেমাতে উনি ডুয়েট গান গেয়েছেন। আশা ভোসলের সঙ্গে উনি 918টা গান গেয়েছিলেন। এবং আমার হিসাবে উনি যার জন্য সবচেয়ে বেশি ভালো গান গেয়েছেন যে অ্যাক্টরদের মধ্যে, সেটা হলো গিয়ে রাজেন্দ্র কুমার। রাজেন্দ্র কুমার সময় অনেক অনেক সুমধুর গান গেয়েছিলেন। একদিন একটা আলাদা বানাবো কোন কোন গান কোন কোন অ্যাক্টরের সঙ্গে উনি গেয়েছিলেন। তারপর আসে স্বামী কাপুরের সঙ্গেও খুব অনেক গান গেয়েছিলেন। যাই হোক, এন্টায়ার 50s জমানাতে মোহাম্মদ রফি নাম্বার ওয়ান সিঙ্গার ছিলেন। 60s মোহাম্মদ রফি নাম্বার ওয়ান ছিলেন। 60s একটা সিনেমাটার নাম হলো গিয়ে 60s এক সুপার ডুপার হিট সিনেমা ছিল চৌধুরী কা চাঁদ। চৌধুরী কা চাঁদে উনি সর্বপ্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। গানটা ছিল চৌধুরী কা চাঁদ হো या आफताब हो, जो भी हो तुम खुदा की कसम লাজবাব হো। এই গানটা এরকম এন্টায়ার 50s 60s উনার জমানা ছিল। তারপর 70s দৌড় আস্তে আস্তে কিছু উনার যখন 70s শুরু হয় তখন কিশোর কুমারের প্রভাবটা বাড়তে শুরু হয় এবং মোহাম্মদ রফির একটু গলাতে ইনফেকশন হয়ে যায়, যার জন্য একটু উনার আওয়াজটা কিছুদিনের জন্য মানে খারাপ হয়ে যায়। বাই দিস টাইম কিশোর কুমার হিট করে যায়, কিশোর কুমারের জমানা আসে, কিন্তু তারপর আবার উনি বাউন্স ব্যাক করেন। 1977 ম্যাক্সিমাম গান সুপার ডুপার গান মোহাম্মদ রফি স্যারই গিয়েছিলেন, তার মধ্যে এই গানটা। তারপর সিনেমাটা ছিল হাম কিসি সে কম নেই দিয়ে উনি মানে বুঝিয়ে দিয়েছিলেন যে মোহাম্মদ রফি তখনও শেষ হয়ে যায়নি। তারপর ওনার হাম কিসি কম নাহির পর আসে ওনার লায়লা মজনুর গান। লায়লা মজনুর পর অমর আকবর অ্যান্থনি, তারপর ধরমবীর, এরকম অনেক সিনেমাতে উনি গান গেয়েছিলেন। কিন্তু 1980 ইংরাজিতে 31 জুলাই উনি আমাদেরকে ছেড়ে চলে যান। তো বন্ধুগণ, আজ আমি এখানে শেষ করছি। আমার প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। গুড নাইট, নমস্কার, খুদা হাফিজ।